এই বইটি লিখেছেন নীলিমা ইব্রাহিম। ভূমিকায় তিনি লিখেছেন যে জাতি জননীকে সম্মান দিতে জানে না, তার অবমাননা পদে পদে। আজ এ কথা আনন্দে বলতে পারি, বাঙালি মাতৃঋণ পরিশোধে পরায়ণ। তাই তার গতি আজ পশ্চাৎমুখী। দেরিতে হলেও এই সত্য আজ আমরা উপলব্ধি করছি। তাই আজ আপনাদের সবার কাছে আমার ভগ্নীর অধিক ভগ্নী বঙ্গবন্ধু জায়া বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কথা বলছি। এ বই আসলে তাকে নিয়ে লেখা। আমি চিৎকার করে রেনুর নাম উচ্চারণ করছি, জোরে, আরো জোরে, যেন প্রতিনিয়ত সে ধ্বনির অনুরণন বিশ্ববাসীর শ্রুতি গোচর হয়। আর বাংলাদেশে তার সন্তানেরা জননীকে শ্রদ্ধা জানিয়ে পূর্ণ পবিত্র ধন্য হয়। এখন স্বভাবতই প্রশ্ন আসে যে নীলিমা ইব্রাহিম কেন, কোন ক্ষোভ থেকে এ কথা লিখেছেন? রবীন্দ্রনাথ বলেছিলেন, মরণ রে তুহু মম শ্যাম ও সমান। কোন কোন মৃত্যু পাহাড়ের মতো ভারী, কোন কোন মৃত্যু পাখির পালকের মতো হালকা, সদা সত্য জাগ্রত অনুভব। 1975-এর 15ই আগস্ট আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এদিন এদেশীয় ক্ষমতা লিপ্সু কিছু বিপথগামীর হাতে তিনি নিহত হন। প্রতারিত হয়েছিলেন তিনি। সেদিন তার সাথে সহমরণের পথে ছিলেন নির্ভয়া ফজিলাতুন্নেসা মুজিব। তাকে নিয়ে লেখা আমার দু একটি লাইন আমি এখানে যুক্ত করতে চাই। বাল্মীকির রামায়ণে উপেক্ষিতা উর্মিলার মতো বাংলাদেশ মহাকাব্যেও একজন উর্মিলা আছেন, বড় শান্ত, স্থির, দৃঢ়তার প্রতিমূর্তি। তাকে নিয়েও হয়নি তোলপাড় কোন মহাকাব্য। স্বাধীনতার 50 বছর মহা সমারোহে পালিত হচ্ছে। আমাদের স্তুতি গীতে ততটা পায়নি ঠাঁই তার যুদ্ধগাথা। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক সমুদ্রকে আঁকড়ে থেকে ঘাত প্রতিঘাত পার হয়ে একটা জীবন, তারপর অপমৃত্যু, এই তো দিয়েছি। সে জীবন পায়নি দক্ষিণ দুয়ার। কবি রবীন্দ্রনাথ মহাকবি বাল্মীকির মহাকাব্য রামায়ণকে বিভিন্ন ভাবে বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখেছেন রামায়ণের চরিত্রগুলো ভারসাম্যহীন, কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট। একটু যদি প্রেক্ষাপটটা বলি, রাজা দশরথ তার স্ত্রী কইকেয়ীর সেবায় তুষ্ট হয়ে তাকে দুটো বর দিলেন। প্রথম বরে ভরত পেল সিংহাসনের উত্তরাধিকার, দ্বিতীয় বরে রাম বনবাসী হলেন। তো রাম যখন বনবাসে যাবেন তখন তার স্বভাবতই তার অনুসারী হলেন সীতা। রাম সীতার এই বনবাস যাত্রায় সঙ্গ দিলেন লক্ষ্মণ। লক্ষ্মণ যখন রামের সঙ্গে বনবাসে যাচ্ছেন ভ্রাতা এবং বধূর সেবায়, তখন এই মহাকাব্যে আরো একজন ছিলেন যিনি কোনো অংশে সীতার চাইতে সীতার সমমর্যাদার একজন। তিনি হচ্ছেন উর্মিলা। রূপে গুণে বংশমর্যাদায় তিনি রাজকন্যা, তারপরে রাজপুত্রবধূ, সবকিছু মিলিয়ে উর্মিলা সীতার চাইতে কোনো অংশে কম ছিলেন না। তবু উর্মিলাকে বরণ করতে হয়েছে অকাল বৈধব্য জীবন। কিন্তু ক্ষোভের বিষয় ছিল এই যে উর্মিলার এই নিদারুণ যন্ত্রণা
বাল্মীকির রামায়ণে উঠে আসেনি। রবীন্দ্রনাথ বলেছিলেন যে বাল্মীকি তার রামায়ণে ছোট ছোট চরিত্রকেও দারুণভাবে চিত্রিত করেছেন, কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে সেই কাব্যে উপেক্ষার জায়গা পেয়েছেন উর্মিলা। তাই তিনি অভিমানে বলেছিলেন, এ কাব্যে উপেক্ষিতা উর্মিলা। যে আত্মজাগৃতির পথ বেয়ে বাংলাদেশ স্বাধীন হলো, সেই মহাকাব্যের নায়ক তো মুজিব। সর্বত্রই বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, 6 দফা 11 দফা, শেষ পর্যন্ত স্বাধীনতা। পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরলেন বঙ্গবন্ধু। দিকে দিকে ধ্বনিত হলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশও যেন সেই দিন রবীন্দ্রনাথকে ভুলে বাল্মীকির পথে হাঁটলেন। সেই ইতিহাসের জয় রথে সর্বত্রই তো মুজিবের জয় জয়কার। কোথায় বেগম মুজিব? প্রতিটি দাবি আদায়ের সংগ্রামে যিনি ছিলেন বঙ্গবন্ধুর ছায়া সঙ্গী, পরামর্শদাতা, সংগঠক, কোথায় তিনি? ইতিহাসবিদদের কাছে নীলিমা ইব্রাহিমের এই প্রশ্ন আমাকে আপনাকে বাহক করে তিনি যেন সবার কাছে ছড়িয়ে দিতে চেয়েছেন। বাংলাদেশের জয়গাথায় বেগম মুজিবের ভূমিকা প্রতিভাত হয়নি যথাযথ আমাদের ইতিহাসে। এই মূলত এই আক্ষেপটি হচ্ছে এই বইয়ের প্রধান উপজীব্য, যেটা আমার কাছে মনে হয়েছে। এবং ব্যক্তিগতভাবে আমি যতটুকু মুক্তিযুদ্ধকে পড়েছি, জেনেছি, এই পীড়ন আমারও। এ বইয়ের লেখক বঙ্গবন্ধু পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন, এবং ঘনিষ্ঠ ছিলেন বেগম মুজিবেরও। তার লেখনীতে উঠে এসেছে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সেই জীবন গাথা, বঙ্গবন্ধুর যোগ্য ছায়াসঙ্গীর দৃঢ়তা, বিচক্ষণতা, রাজনৈতিক কৌশল। সর্বোপরি আমরা জানি বঙ্গবন্ধু জীবনের অধিক কাল জেল জুলুম সহ্য করেছেন। সে সময় দৃঢ়ভাবে দলকে সামলেছেন যে নারী, তিনি ফজিলাতুন্নেসা মুজিব। এই বইটি আমাদের কিছু প্রশ্নের মুখে দাঁড় করায়। তার ক্ষেত্রটা আগে বলি। বেগম মুজিব ছিলেন ভীষণ অন্তর্মুখী, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি পরিবেষ্টিত একজন, খুব খুব সাধারণ ভাষায় ঘরেলু যাকে বলা হয়। কিন্তু প্রত্যেকের প্রতি কর্তব্যে তিনি ছিলেন অতন্ত্র প্রহরী। মহাত্মা গান্ধীর সাথে যেমন কস্তুরী বাইয়ের কথা, বা জওহরলাল নেহরুর সাথে কমলা নেহরুর নাম খুবই প্রাসঙ্গিক, সেভাবেই আসলে নীলিমা ইব্রাহিম লিখেছেন যে যখন আমরা মহাত্মা গান্ধীর কথা বলি, জওহরলাল নেহরুর কথা বলি, তখন তাদের স্ত্রীদের নাম খুবই প্রাসঙ্গিক এই জন্য যে তারা শুধু স্ত্রী ছিলেন না, রাজপথেও সমানভাবে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আমরা বেগম মুজিবকে কখনো মিছিলে নেতৃত্ব দিতে দেখিনি। তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কেন মুজিবের পাশাপাশি সমসাময়িকভাবে বেগম মুজিবকে উচ্চারণ করা উচিত, বা তার অবদান কেন আমাদের আবার নতুন করে আলোকপাত করা দরকার। বেগম মুজিব কখনো মিছিলে নেতৃত্ব দেননি, তাহলে এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। কতটা তাহলে আসলে জানতে হবে কতটা ওতপ্রোত তিনি ছিলেন বঙ্গবন্ধুর সাথে তার গার্হস্থ্য জীবনে এবং রাজনৈতিক জীবনে। এই প্রশ্নের উত্তর খোঁজা সত্যিই খুব জরুরি। বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম 26 মার্চ, আনুমানিক 1927 সালে। তার জন্মসাল নিয়ে তেমন লিখিত কিছু পাওয়া যায়নি। প্রতিকূল পারিবারিক প্রেক্ষাপটে মাত্র 3 বছর বয়সে 10 বছর বয়সী মুজিবের সঙ্গে তার বিয়ে হয়। পিতৃমাতৃহীনা ফজিলাতুন্নেসা, তার ডাক নাম বেগম। এরপর সম্ভবত 10 বছর বয়সে তার আব্দ সম্পন্ন হয় এবং 18 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পন্ন হয়। কথার শুরুতেই বলেছি বেগম মুজিব ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক সমুদ্রকে আঁকড়ে ধরেছিলেন। সমুদ্রের চলার গতির সাথে নিজেকে তৈরি করেছিলেন তিনি। লেখাপড়ার ফাঁকে যেটুকু সময় পেতেন বঙ্গবন্ধু,
বাড়ি আসতেন, রেণুর সাথে আলোচনা করতেন দেশের পরিস্থিতি, রাজনৈতিক নানা প্রেক্ষাপট এবং কর্মপন্থা। এভাবেই একটু একটু করে রেণু হয়ে উঠলেন ভীষণ রকম রাজনীতি সচেতন একজন নারী। সবচেয়ে বড় কথা, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শকে তিনি ধারণ করেছিলেন অনন্য উচ্চতায়। সংসারের তেল নুনের দৈনন্দিন ছকে তিনি বঙ্গবন্ধুকে বেঁধে ফেলেননি। জীবনে অর্থ সংকট এসেছে বহুবার, গৃহহীন হয়েছেন। বঙ্গবন্ধুর উপর ঘটে যাওয়া নানান রাজনৈতিক পীড়ন তাকেও সহ্য করতে হয়েছে, পরোক্ষভাবে সমান সমানে। নানা ঝড় ঝঞ্ঝা পেরিয়ে 1954 সালে 3 সন্তান নিয়ে তিনি ঢাকায় টুঙ্গিপাড়া থেকে এসে পাকাপাকিভাবে স্থায়ী হলেন। তার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে আরো একটু বেশি সময় দেয়া এবং কাছাকাছি থাকা। বঙ্গবন্ধু তার ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন, কারণ ততদিনে বেগম মুজিব অনেকটাই শিখে গেছেন রাজনৈতিক কৌশল। তার সুপরামর্শ বঙ্গবন্ধুকে কখনো কখনো খুব অবাক করে দিত। এরপর রাজনীতির নানা ঘটনা প্রবাহ, আন্দোলন, সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা। বঙ্গবন্ধু মন্ত্রিত্ব পেলেন, আবার কিছুদিনের মধ্যে সে মন্ত্রিসভা বাতিল হলো, পুলিশি হয়রানি সে তো রোজকার ঘটনা। রেণু সব সামাল দিলেন। মন্ত্রীর জন্য বরাদ্দকৃত বাড়ি ছাড়তে হলো বিনা নোটিসে। পথে পথে বাড়ি খুঁজতে লাগলেন, কিন্তু রাজনীতি করা মানুষকে কে দেবে বাড়ি ভাড়া? খাওয়া পড়া, সংসারের খরচ, নানা ঝঞ্ঝাট, ছেলে মেয়েদের লেখাপড়া, গোপনে পার্টির জন্য টাকা জোগাড় করা, বিপদ আপদে কর্মীরা তাঁর কাছেই আসতো। কখনো কখনো গয়না বিক্রি করেছেন, কখনো আসবাব। কত কঠিন ছিল তার সে জীবন। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়। আমরা সবাই জানি বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে মোট 35 জনকে ওই মামলায় আসামি করা হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। আওয়ামী লীগের 6 দফা ও ছাত্রদের 11 দফা দাবি নিয়ে গোলটেবিল আলোচনা তখন ব্যর্থ হয়, কারণ কথা ছিল বঙ্গবন্ধু সেই বৈঠকে যোগ দেবেন এবং শেষ পর্যন্ত দেন দরবার করে প্যারোলে বঙ্গবন্ধুকে মুক্তির সিদ্ধান্ত হয়। আসলে এই ঘটনাটি আমি খুব বিশেষভাবে উল্লেখ করতে চাই এখানে, যেটি বেগম মুজিবকে নিয়ে আজকের এই আলোচনা কতটা প্রয়োজনীয়। আসলে এই ঘটনাটি এবং বেগম মুজিব বঙ্গবন্ধুর জীবনে রাজনৈতিক সিদ্ধান্তে কতটা প্রভাব বিস্তার করতেন সেটা বোঝারও একটা সুযোগ করে দেয়। তো প্যারোলের কথা বলছিলাম, কিন্তু তখন বেগম মুজিব ছিলেন এই প্যারোলের বিরুদ্ধে, কারণ জেলের বাইরে তুমুল আন্দোলন চলছে, বিক্ষোভে ছেয়ে গেছে সারা দেশ। এই পরিস্থিতিতে মাথা নত করে প্যারোলে মুক্ত হওয়া মুজিবকে মানায় না। বেগম মুজিব তখন এমনটাই ভাবছিলেন। তিনি আসলে এই আন্দোলনের পালসটাকে তখনই বুঝতে পেরেছিলেন, কিন্তু বঙ্গবন্ধুকে প্যারোলে যাওয়ার জন্য তখন দলের ভেতর থেকে নানা রকম চাপ সৃষ্টি করা হচ্ছিল। দলের সিনিয়র নেতারা প্যারোলের পক্ষে, তারা বঙ্গবন্ধুকে বোঝাতে চেষ্টা করছেন, কিন্তু বাদ সাধলেন বেগম মুজিব। তিনি আসলে আন্দোলনের ছক ও গতি প্রকৃতি বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তখন বেগম মুজিব বঙ্গবন্ধুকে বলে রাখলেন তার সাথে কথা না বলে যেন কোনো সিদ্ধান্ত না দেয়া হয়। নেতার তো তখন দেখা গেল যে বেগম মুজিব যখন জেলে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন, তো তখন নীলিমা ইব্রাহিমের জবানিতে আমরা যেটা পাই যে বেগম মুজিব বঙ্গবন্ধুকে বলেছেন যে যদি তিনি প্যারোলে মুক্তি নিতেন, তাহলে বেগম মুজিব বলেছেন যে আপনি যদি প্যারোলে মুক্তি নিতেন তাহলে আমি আপনার বিরুদ্ধে পল্টনে জনসভা করতাম। ভাবা যায়, মানে এর আগে এই বইটি পড়ার আগে বেগম মুজিবকে আসলে কখনোই আমি এইভাবে আবিষ্কার করিনি। আমরা সবাই আসলে একটা বইয়ের সঙ্গে আরেকটা বইয়ের তুলনা হয় না, কিন্তু একটা বইয়ের কথা আমি না বলেই পারছি না। যেমন আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, এর সাথে ছিলাম, সেজন্য বলতে পারি যে আমাদের ছাত্রছাত্রীদেরকে যদি মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত করার কথা আমি ভাবি, প্রথমেই আমার মনে আসে শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি।
একাত্তরের দিনগুলি যখন আমরা পড়ি, আমরা প্রতিদিনকার যে মুক্তিযুদ্ধ সেটাকে উপলব্ধি করতে পারি, যে প্রতি মুহূর্তের আতঙ্ক, সেটা। আর ঠিক তেমনি বঙ্গবন্ধুকে বোঝার জন্য এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকে বোঝার জন্য, তার দর্শনকে বোঝার জন্য, তার ভেতরে যে সিম্পলিসিটি ছিল সেটাকে বোঝার জন্য বেগম মুজিবকে পড়তে হবে। এবং নীলিমা ইব্রাহিমের এই বই এটা খুবই প্রাসঙ্গিক, এবং এটা খুব, আমি বলবো যে তারপরেও এটা খুব ছোট একটা কাজ, এটা আরো বিস্তৃত আকারে আসা উচিত ছিল। এবং আজকে এত কথা বলার উদ্দেশ্য, সেটাও একটা দায় থেকে বলছি যে আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে আরো অনেক অনেক কাজ করা দরকার। তো এরপরে মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহগুলো আমরা জানি সবাই, ৭০-এর নির্বাচন, ৭ মার্চের ভাষণ, এবং এরপর যুদ্ধের ধারাবাহিকতা, কি কঠিন পরিস্থিতি না বরণ করতে হয়েছে তাকে। কিন্তু কোনো কিছুই টলাতে পারেনি বেগম মুজিবকে। তিনি ছিলেন বঙ্গবন্ধুর যোগ্য ছায়াসঙ্গী, নেতাকর্মীদের আশ্রয় তার ঘর হয়ে উঠেছিল তীর্থভূমি। ধন্যবাদ সবাইকে।